প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে আইবিএস বলি। এই আইবিএস নিয়ে এর আগেও আমি ভিডিও করেছি, তারপরেও এই ব্যাপারটা আমরা যেহেতু এই আইবিএসের অনেক পেশেন্ট পেয়ে থাকি এবং আইবিএসের পেশেন্টগুলো বেশ কিছু তথ্য আমি নতুনভাবে দেওয়ার জন্যই মূলত এই আইবিএস নিয়ে আবার নতুনভাবে এই ভিডিওটা করতে যাচ্ছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, আসলে এই নামের মধ্যেই বা এই ওয়ার্ডগুলোর মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। সেটা হচ্ছে যে সিনড্রোম মানে কি? সিনড্রোম মানে হলো সিমটমস, অনেকগুলো সিমটমসের সমষ্টি হচ্ছে সিনড্রোম। অর্থাৎ আইবিএস এর ক্ষেত্রে আমরা অনেকগুলো সিমটমস একত্রে পেয়ে থাকি। তারপরে ইরিটেবল বাউল বলতে কি বোঝায়? আমাদের ইরিটেবল বলতে ইরিটেশন, বাউল বলতে অন্ত্র, আমাদের ইন্টেস্টাইন রয়েছে, এই অন্ত্রে একটা ইরিটেশন সৃষ্টি করে। অর্থাৎ এমন কিছু খাবার রয়েছে যে খাবারটা খাওয়ার সাথে সাথে আমাদের পেটে যায়, একটা ঝামেলা সৃষ্টি করে, অর্থাৎ একটা অ্যালার্জি সৃষ্টি করে এবং তারপরে দেখা যায় কিছু সিমটমসের সৃষ্টি হয় বা কিছু সিমটমস দেখা দেয়। অর্থাৎ আমরা যদি খুবই স্বাভাবিকভাবে মানে বাংলা ভাষায় বলি, সেটা হচ্ছে আমাদের পেটের যে অ্যালার্জি, এটাকেই আইবিএস বলা হয়, ইরিটেবল বাউল সিনড্রোম। অর্থাৎ আপনি হয়তো তৈলাক্ত খাবার খেতে খেলে সমস্যা হয়, যখনই আপনি তৈলাক্ত খাবার খেলেন তখন দেখা গেল আপনার পেটে সমস্যার সৃষ্টি হলো, অর্থাৎ আপনার ডিসেন্ট্রি বা ডায়রিয়া হয়ে গেল। অথবা আপনার সাইকোলজিক্যাল একটা ব্যাপার রয়েছে এর সাথে, এটা আমি একটু পরে বলছি। সব কিছু মিলে আইবিএসটা কিন্তু খুবই একটা কমন একটা বিষয়, যেটা অনেক পেশেন্টের মধ্যে আমরা এটা দেখে থাকি, কিন্তু অনেকে ব্যাপারটা বুঝতে পারে না। স্বাভাবিক ডিসেন্ট্রি বা ওই ধরনের পেটের সমস্যা চিন্তা করে তারা চিকিৎসা করে, অথবা তারা সেভাবে জীবনযাপন করে, পরে দেখা যায় তাদের এই রোগটা ভালো হয় না। কিন্তু হোমিওপ্যাথিতে আইবিএসের যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে এবং আমি দেখেছি 100% আইবিএসের রোগীকে ভালো করা সম্ভব। এখন টাইপস বলি, আইবিএস কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। অর্থাৎ কারো কারো দেখা যায়, যদি আমরা এভাবে বলি আইবিএস সি, অর্থাৎ দেখা যায় আইবিএস কনস্টিপেশন থাকে, তার সে হি ইজ সাফারিং ফ্রম আইবিএস, কিন্তু সে কনস্টিপেশন। আবার কারো কারো দেখা যায় ওটাকে বলা হয় আইবিএস ডি, অর্থাৎ কারো কারো দেখা যায় ডিসেন্ট্রি হয়, ডায়রিয়া হয়। আবার দেখা যায় যে আইবিএস এম বলা হয়, অর্থাৎ মিক্সড টাইপ, কখনো ডিসেন্ট্রি, কখনো ডায়রিয়া, কখনো পেটের গ্যাসের সমস্যা, সব কিছু মিলেই দেখা যায় একটা লোক ভুগতে থাকে। অর্থাৎ এটা কিন্তু আমরা শুধু ডিসেন্ট্রি বলতে পারি না, বা শুধু ডায়রিয়া বলতে পারি না, বা শুধু কনস্টিপেশনও বলতে পারি না। অনেকভাবে কিন্তু বিভিন্ন লোক এই আইবিএসে ভুগে থাকে। এখন এই কারণ হিসাবে যদি বলি, এর প্রধান কারণ হচ্ছে স্ট্রেস। অর্থাৎ যারা আমরা সবসময় স্ট্রেসের মধ্যে থাকি, টেনশনের মধ্যে থাকি, ডিপ্রেশনে থাকি, অলওয়েজ একটা ডিপ্রেশন কাজ করে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি এই রোগটা বেশি হয়ে থাকে। এই ধরনের লোকরা এই সমস্যায় বেশি ভুগে থাকে। তাদের ক্ষেত্রে দেখা যায় একটা মিটিংয়ে যাবে, তার আগে তাদের ডায়রিয়া শুরু হয়ে যায়, ডিসেন্ট্রি শুরু হয়ে যায়। একটা লং ডিস্টেন্সে যাবে, হয়তো দেখা যাচ্ছে যে ঢাকা থেকে দূরবর্তী কোথায় যাবে, দেখা যাচ্ছে তাদের মানসিকভাবেই তাদের একটা সমস্যার সৃষ্টি হয় এবং তাদের ডায়রিয়া, ডিসেন্ট্রি শুরু হয়ে যায়। এই জন্য এটাকে সাইকোসোমাটিক ডিজিজও বলা হয়। অর্থাৎ এটা নট অনলি শুধু প্যাথোলজিক্যাল ব্যাপার তা না, এটা হলো একটা সাইকোলজিক্যাল ব্যাপারও রয়েছে। এক্ষেত্রে আমরা দেখেছি ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ বাবা মার যদি থাকে, তার সন্তানদের মধ্যে সমস্যা হতে পারে। কিছু খাবার রয়েছে যেরকম দুধ, শাকসবজি, এগুলো খেলেই কারো কারো দেখা যায় যে তৈলাক্ত খাবার খেলেই এই আইবিএসের সমস্যা হয়ে থাকে। কারো কারো ঘুম যদি ঠিকমতো না হয়, অথবা নানা ধরনের টেনশনে যদি থাকে, এ ধরনের লোকদের ভিতরে আমরা এই ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যাটা সবচেয়ে বেশি দেখে থাকি। এখন লক্ষণের ভিতরে যেটা বললাম, সিনড্রোম মানে হলো এ গ্রুপ অফ সিমটমস, কতগুলো সিমটমসের সমষ্টিকেই সিনড্রোম বলা হয়। এক্ষেত্রে কী কী সিমটমস থাকে? এক্ষেত্রে যেটা প্রধান সিমটমস সেটা হচ্ছে তলপেটে ক্রাম্পিং একটা পেইন, তলপেটে ব্যথা করে উঠবে এবং তারপর দেখা যায় তাকে টয়লেটে যেতে হবে। বিশেষ করে আমরা দেখেছি যে এই ধরনের রোগীরা সকালবেলা তাদের এই ধরনের সমস্যাগুলো খুব বেশি আকার ধারণ করে। দেখা যায় কি যে তাকে 4 বার 5 বার এমনকি 6 বার পর্যন্ত সকালে টয়লেটে যেতে হয়। এই সকালবেলা ঘুম থেকে উঠেই যেতে হচ্ছে, আবার আধা ঘন্টা পরে, আবার আধা ঘন্টা পরে, আবার 1 ঘন্টা পরে, অর্থাৎ সকালবেলাটায় এই ব্যাপারটা বেশি থাকে। আবার সারাদিন দেখা যায় যে খুব একটা ঝামেলা থাকে না। তারপরে যেটা হয়, পেটে তাদের গ্যাসের সমস্যা হয়, শারীরিকভাবে তারা খুব দুর্বল হয়ে যায়,
কারণ যেহেতু বারবার বাথরুম হচ্ছে, হ্যাঁ, ডায়রিয়া হচ্ছে, ডিসেন্ট্রি হচ্ছে, তাদের কিন্তু বারবার যাওয়ার কারণে তাদের শারীরিকভাবে তারা দুর্বল হয়ে যায়, মানসিক অস্থিরতায় ভুগতে থাকে, কারণ সে তো মানসিকভাবে শান্তি পায় না, কারণ সবসময় তাকে এই পেটের বা তার এই পেটের যে অ্যালার্জি আইবিএস নিয়ে তাকে টেনশন করতে হয় যে কখন কি সমস্যা হয়ে যায়। আমার একটা রোগী, সে বৃদ্ধ, সে কখনো বাসে জার্নি করে না, সবসময় দেখা যায় ট্রেনে জার্নি করে, কারণ সে ধরেই নিয়েছে তার একটা সমস্যা সৃষ্টি হবে। এজন্য আমরা দেখেছি যে এই ধরনের রোগীদের প্যাথোলজিক্যাল টেস্ট করে, মানে যে টেস্টগুলো রয়েছে স্টুল টেস্ট বা অন্যান্য টেস্ট করে কোনো প্যাথোলজি পাওয়া যায় না, অর্থাৎ এটা কিন্তু প্যাথোলজিক্যাল সমস্যা না, এটা মূলত একটা সাইকোলজিক্যাল সমস্যা। সাইকোলজিক্যালি যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে এই সমস্যাটা দূর হয়ে যায়। এখন সাবধানতার ক্ষেত্রে বলতে হয়, যার যেটাতে সমস্যা রয়েছে তাকে সেটা বাদ দিতে হবে। আপনার যদি তৈলাক্ত খাবারের সমস্যা থাকে, তৈলাক্ত খাবার আপনার বাদ দিতে হবে। আপনার নিজেকে চিন্তা করতে হবে আপনার কোন পরিবেশে, কোন অবস্থায় বা কোন খাবারে আপনার সমস্যা হয়, সেই খাবারগুলো আপনাকে বাদ দিবেন। আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে, ভালোভাবে ঘুমাতে হবে, বিশেষ করে দুধ জাতীয় খাবার, শাকসবজি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। তাহলে আপনি মোটামুটিভাবে ভালো থাকতে পারবেন এবং আপনার মনটাকে এটাকে একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই ব্যাপারটা থেকে নিজের ব্রেনটাকে দূরে নিয়ে আসতে হবে, তাহলে এটা আপনি আরও বেশি ভালো স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন আপনি করতে পারবেন। এখন ট্রিটমেন্টের কথা যদি বলি, আমি আমার প্রারম্ভিক শুরুতেই বলেছি যে হোমিওপ্যাথিতে আইবিএসের যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। খুব কম পেশেন্টই আমি দেখেছি যে যারা আইবিএসে ভুগছেন, এটা কিন্তু খুবই জটিল একটা সমস্যা, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ এখানে ম্যাজিকের মতো কাজ করে। আমি যে রোগীগুলো দেখি, ম্যাক্সিমাম পেশেন্ট দেখা যায় তারা এই সমস্যাটা নিয়ে আসে, কিন্তু ওষুধ খাওয়ার পরে 3 মাস 4 মাস, সর্বোচ্চ হয়তো 4-5 মাসের বেশি লাগে না, 1 থেকে 2 মাসের মধ্যেই তারা কিন্তু অনেকটাই ভালো উপকার পেয়ে থাকে। তাই আমি বলবো, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, মেয়ে হোক ছেলে হোক, যে বয়সেরই হোক, তারা এই জিনিসটাকে পুষিয়ে না রেখে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা করেন। আমি মনে করি অনেক ভালো রেজাল্ট এক্ষেত্রে আপনারা পেয়ে থাকবেন, কারণ আমাদের খুব ভালো ওষুধ রয়েছে, যে ওষুধগুলোর মাধ্যমে আমরা এই সমস্যাটাকে দূর করতে পারি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।